দেখো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আর এটা হচ্ছে যে আমাদের তৃতীয় টপিক আমাদের সিরিয়ালি। তোমরা দেখো আমরা যদি সূচিপত্রটা একটু দেখি, আমাদের এই প্রথম অধ্যায় সূচিপত্র তোমরা একটু দেখো। আমরা এখানে আইসিটি এটা পড়ছি, বিশ্বরাম শেষ করলাম গত ক্লাসে। বিশ্বরাম টপিকটা অনেক বড় ছিল, কিন্তু বাকি এই টপিকগুলো সবগুলো হচ্ছে ছোট ছোট টপিক। আমরা আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এই দুইটা শেষ করতে পারবো ইনশাল্লাহ, কারণ এই দুইটা কিন্তু একটা টপিক। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এই দুইটা কিন্তু একটা টপিক, মানে একটার সাথে একটা রিলেটেড। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিতরে হচ্ছে তোমার রোবোটিক্স। ওকে, তাহলে আসো এখানে আমরা আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করব। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে বাংলায় বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটাকে ইংরেজিতে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম। এখন তোমরা একটু বলো তো, কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কি? কৃত্রিমের বিপরীত শব্দ কি? প্রাকৃতিক। প্রাকৃতিকের ইংলিশ কি? ন্যাচারাল। তার মানে আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ হচ্ছে তোমার ন্যাচারাল, তাই তো? ওকে, তার মানে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে যেটা আমরা মানুষ তৈরি করে সেটাকে বলা হয় কৃত্রিম। আমরা তো জানি কৃত্রিম দ্বীপ বলে, কৃত্রিম এটা বলে, কৃত্রিম এটা, সবকিছু কৃত্রিম কথাটা উল্লেখ করে। কৃত্রিম দ্বারা মানে বোঝায় যে মানুষ তৈরি করছে। আর প্রাকৃতিক হচ্ছে যেটা প্রাকৃতিক ন্যাচারালি আসে, মানে যেটা আল্লাহ তৈরি করে, মানে যেটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়, সেটা হচ্ছে তোমার ন্যাচারাল। ঠিক আছে? তো আমরা একটা হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা মানে কি? বুদ্ধিমত্তা মানে হচ্ছে যে চিন্তা করার ক্ষমতা। চিন্তা করার ক্ষমতা। যেমন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, যদি হচ্ছে যে একটা প্রশ্ন করি যে তোমার কি করতে ভালো লাগে, হ্যাঁ, তোমার দেখো এক একজনের উত্তর আসবে এক এক রকম। ঠিক আছে? তুমি তোমার বুদ্ধি দিয়ে বলবা, বুদ্ধি দিয়ে চিন্তা করে বলবা যে আসলে আমার কোনটা ভালো লাগে। এখানে এক একজনের উত্তর এক এক রকম হবে এবং সবার উত্তর সঠিক। এখানে কোনো ভুল উত্তর নাই, এই প্রশ্নের কোনো উত্তর ভুল নাই। ঠিক না? তোমার কি করতে ভালো লাগে? আমার গান গাইতে ভালো লাগে, এটাও ভালো। আমার পড়তে ভালো বই পড়তে ভালো লাগে, এটাও উত্তর সঠিক। মানে সবগুলোই উত্তর সঠিক। এখন দেখো, এই যে বুদ্ধিমত্তাটা মানে চিন্তা করে তুমি একটা উত্তর দিলা, ঠিক আছে, এগুলোকে বলা হয় বুদ্ধিমত্তা। মানে চিন্তা করব, করে আমি একটা ডিসিশন নিব। কিন্তু এই বুদ্ধিমত্তা কিন্তু যন্ত্রের ভিতরে নাই। কিভাবে? তুমি দেখো, আমি এখন হচ্ছে যে এই যে এটা অ্যাপস, যে অ্যাপসটার মধ্যে আছে কম্পিউটারে, দেখো আমি এখানে ক্লিক করলাম, এটা আসছে। এটা ক্লিক এটা ক্লিক করলাম, এটা আসছে। এটা ক্লিক করলাম, এটা আসছে। এটা ক্লিক করলাম, এটা আসছে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যেটা ক্লিক করব সেটা হবে। আমি এটা ক্লিক করলাম, এটা আসছে। তাহলে এই যে ব্যাপারটা, মানে এখানে ফিক্সড। এটা ক্লিক করলে এটাই হবে, ফিক্সড। ঠিক আছে? আমি যদি একটা কম্পিউটারকে এই প্রশ্নটা শিখিয়ে দিই যে কি করতে ভালো লাগে, কম্পিউটার বলবে যে আমি অন্যকে হেল্প করতে ভালো লাগে। কম্পিউটার সবসময় এটাই উত্তর দিবে। তাহলে কম্পিউটার কি চিন্তা করে তার উত্তর কি কখনো চেঞ্জ হবে? উত্তর কিন্তু কখনোই চেঞ্জ হবে না। মানে উত্তর সবসময় সে ওটাই বলবে যে আমি অন্যকে হেল্প করতে ভালো লাগে। সে সবসময় এটাই বলবে। তুমি যখনই যে জিজ্ঞেস করো, যে কোনো সময় জিজ্ঞেস করো, আর যে কোনো মানুষ এসে যদি জিজ্ঞেস করে, যে কোনো ভাবে যদি তুমি জিজ্ঞেস করো, উত্তর কিন্তু সেম, ফিক্সড। কিন্তু আমি যদি একটা মানুষকে, কয়েকজন মানুষকে জিজ্ঞেস করি কি করতে ভালো লাগে, তখন এক একজনের উত্তর হবে তোমার এক এক রকম। এই ব্যাপারটা হচ্ছে তোমার বুদ্ধিমত্তার কারণে পরিবর্তন হয়। এখন আসো, কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে কিভাবে আমরা ব্যবহার করি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে বুদ্ধিমত্তাটা মানুষ তৈরি করে। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবে একটা যন্ত্র এভাবে চিন্তা ভাবনা করতে পারে। যদি পারে তখন সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। বুঝছো? এখন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন তোমরা এমন কোন গেমস খেলছো যে গেমসটা তুমি একজন মানুষ, তুমি মোবাইল ফোনের বিপক্ষে খেলছো, এরকম আছে? মোবাইল ফোন বা কম্পিউটারের বিপক্ষে তুমি মানুষ খেলছো, এরকম কোনো গেমস? দাবা। জি ভাইয়া। দাবা। দাবা একটা গেমস আছে যেটাকে আমাদের কম্পিউটারের নাম হচ্ছে চেস। লুডো তো আছে ভাইয়া। লুডো মোবাইল ফোনের সাথে খেলছো, তাই তো? লুডো। তারপর হচ্ছে যে এরকম যে গেমসটা, যেমন তুমি দেখো লুডো বা দাবা, এই দুইটা আমরা সবাই মোটামুটি খেলি, সহজ গেমস, এবং হচ্ছে যে এগুলো আমরা কমন গেমস। ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো লুডো গেমসটার কথা চিন্তা করো। লুডোতে আমরা কি করি? আমরা যখন লুডোতে খেলি তখন হচ্ছে যে আমার আগের জনের সে কি খেললো, মানে কি চাল দিল, ওটার উপর ডিপেন্ড করে আমি খেলি।
ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা এখানে ডিসিশন নিতে হয় যে এখানে কোনটা বেস্ট হবে। যেমন তুমি দেখবে মাঝে মাঝে এই গুটিটা কাটা যায়, কিন্তু আমরা গুটিটা না কেটে আমরা অন্য দিক দিয়ে খেলি, কারণ এখানে কাটলে আমার কিছু রিক্সের ব্যাপার আছে। তার মানে আমি এখানে কি সিদ্ধান্ত নিব, গুটি কাটা গেলে যে কাটবো ব্যাপারটা কিন্তু এমন না। আমি এখানে সিদ্ধান্ত নিব যে গুটিটা কাটলে ভালো হবে নাকি অন্য দিক না কাটলে ভালো হবে, অন্য দিক দিয়ে খেললে ভালো হবে। এই যে মানুষ এখানে আমরা চিন্তা ভাবনা করি মানুষে, কিন্তু এই চিন্তা ভাবনাটা এখন যন্ত্র করতে পারে। ঠিক আছে, এটাকে বলা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিভাবে? কারণ ওই যন্ত্রটা, মোবাইল ফোনটা, ওই তোমার লুডো গেমসটা এখন চিন্তা করবে, যেমন তুমি মানুষ একটা চাল দিলা, তখন মোবাইল ফোন যখন খেলবে তখন সে চিন্তা করবে এখন কোন চালটা দিলে বেটার হবে, কোন খেলাটা খেললে বেটার হবে, তখন সে এটা একটু চিন্তা করবে, চিন্তা করে সে খেলবে। এই যে এখন সে চিন্তা করলো, সেটাকে বলা হয় তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তুমি যে মানুষ চিন্তা করলা, সেটাকে বলা হয় প্রাকৃতিক বুদ্ধিমত্তা। ডিফারেন্সটা বুঝছো? এরকম তো আমরা যেমন হচ্ছে যে চেস দাবা আমরা খেলি, দাবা খেলি হচ্ছে কম্পিউটারের সাথে খেলি বা মোবাইল ফোনের সাথে খেলি, ওইখানেও সেম। তুমি যে খেললা ওই খেলার উপর ডিপেন্ড করে কিন্তু বিপরীত পক্ষ খেলবে। তাহলে আমি মানুষ যে খেলি আমার বুদ্ধি দিয়ে, কম্পিউটার খেলে কম্পিউটারের বুদ্ধি দিয়ে, সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটারেরটা। এই কথাটাই বলছে এখানে, সংজ্ঞাটা দেখো। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়া। মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারে রূপ দেওয়ার ব্যবস্থাকে বলা হয় তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর 1956 সালে এমআইটি, এমআইটি হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে বিশ্বে ফার্স্ট ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে, এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর জন এমসি কার্থি অথবা জন ম্যাকার্থিও বলতে পারো, সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহার করা হয় লিস্প, প্রোলগ, পাইথন, সি প্লাস প্লাস, এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। এই ল্যাঙ্গুয়েজগুলোর সাহায্যে কোনো একটা যন্ত্রের মধ্যে বুদ্ধিমত্তা প্রদান করা হয়। বুঝছো? তারপরে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান ব্যবহার হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেম। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান ব্যবহার হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম মানে কি? কোন একটা সিস্টেম কোন একটা বিষয়ে দক্ষ। যেমন তুমি দেখো আমরা মানুষ, হ্যাঁ আমরা মানুষ, আমরা কিন্তু অনেক ধরনের গেমস খেলতে পারি। যেমন আমরা লুডো খেলতে পারি, আমরা ফুটবল খেলতে পারি, আমরা ক্রিকেট খেলতে পারি, আমরা দাবা খেলতে পারি, আমরা এরকম অনেক ধরনের গেমস কিন্তু আমরা একটা মানুষ খেলতে পারি। ঠিক আছে। আর তুমি একটা মোবাইল ফোনে একটা সফটওয়্যারের কথা চিন্তা করো, যেমন আমরা যে লুডো খেলি, লুডো খেলার জন্য যে সফটওয়্যারটার নাম হচ্ছে লুডো স্টার, যেটা আমি ইউজ করছিলাম। তোমরা এক একজন এক এক গেমস দিয়ে এক এক সফটওয়্যার দিয়ে খেলো। তারপরে দাবার জন্য আমরা কি ব্যবহার করি? চেস। ঠিক আছে। এই লুডো স্টার যে সফটওয়্যারটা, সে শুধুমাত্র লুডো খেলায় এক্সপার্ট, সে কিন্তু অন্য খেলা খেলতে পারে না। সে শুধু লুডো খেলা এক্সপার্ট, তাই তাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। সে একটা বিষয়ে দক্ষ, একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট বিষয়ে সে দক্ষ, এক্সপার্ট সিস্টেম। বুঝছো? যেমন দেখো এখানে এক্সপার্ট সিস্টেমের সংজ্ঞাটা কি বলছে, বলছে যে এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তোলে। কোন একটা স্পেসিফিক বিষয়ে, কোন একটা বিষয়ে সে দক্ষ করে তোলে, সেটাকে বলা হয় তোমার এক্সপার্ট সিস্টেম। যেমন লুডো স্টার সফটওয়্যারটা লুডো খেলা এক্সপার্ট, চেস সফটওয়্যারটা দাবা খেলা এক্সপার্ট। ক্লিয়ার ব্যাপারগুলো? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখো কয়েকটা ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো দেখো 1 2 3 4 5টা ক্ষেত্র আছে। মানে এই এই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। উদাহরণ বলতে পারো, যেমন মেশিন লার্নিং, এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচের মধ্যে হচ্ছে স্পিচ টু টেক্সট অথবা টেক্সট টু স্পিচ, তারপর হচ্ছে তোমার রোবোটিক্স, তারপর হচ্ছে তোমার ভিশন বা ইমেজ প্রসেসিং, যেগুলো সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্ষেত্র বা উদাহরণ। এখন তোমাদেরকে আমি এই 5টা ক্ষেত্র একটা একটা করে এক্সপ্লেইন করে যাব, যে আসলে আমরা কোনটা কোথায় ব্যবহার করি। আমরা কিন্তু সবগুলোই ব্যবহার করি, কিন্তু আসলে কোনটা কোথায় ব্যবহার করি তোমাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং। মেশিন লার্নিং অর্থ কি? ওকে, তারপরে দেখো যেটা বলছিলাম আমরা শুরু থেকে, মেশিন লার্নিং মানে কি? লার্নিং মানে কি? শিখা, মানে মেশিন শিখতে পারে। যেমন তুমি লাইফে ফার্স্ট মানে প্রথম যেদিন তুমি লুডো খেলছো আর এখন যে লুডো খেলো, এর মধ্যে একটু পার্থক্য আছে। কিসে পার্থক্য? এক্সপার্টাইজ,
যেমন তুমি প্রথম যেদিন লুডো খেলছো লাইফে, তখনকার লুডো খেলা আর এখনকার লুডো খেলার মধ্যে পার্থক্য হচ্ছে তুমি এখন এক্সপার্ট লুডো খেলায়। তুমি প্রতিনিয়ত লুডো খেলতে 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 তুমি এটাতে দক্ষ দক্ষ হয়ে গেছো। তাহলে এই যে ব্যাপারটা, আমরা কিভাবে দক্ষ হই? আমরা দক্ষ হই যে আমরা যখন খেলি, খেলতে খেলতে যে ভুল করি, এই ভুল থেকে আমরা এটা শিখতে পাই যে এটা করলে ভুল হবে, তাহলে আমি এভাবে খেললে আরো ভালো হবে, সেই জন্য আমরা এভাবে খেলি। তার মানে আমরা কি ভুল থেকে শিখতে পাই। তাহলে এই যে ব্যাপারটা মেশিনও কিন্তু এমন করে। যেমন তুমি কি কখনো এমন হয়েছে যে তুমি মেশিনের সাথে খেলে খেলে মেশিন হেরে গেছে অথবা তুমি হেরে গেছো, দুইটার মধ্যে কোনটা হয়েছে বেশি? আমরা হেরে গেছি, মেশিন হেরে নাই। ও, মানে সবসময় মোবাইল ফোন জিতছে, তুমি হেরে গেছো এমন? কেন, কেউ কি মোবাইল ফোনের বিপক্ষে জিতো নাই? ভাই জিতছি। জিতছি ভাইয়া। হ্যাঁ, সেটাই তো। তার মানে দেখো, মোবাইল ফোনে আমরাও জিততে পারি, মোবাইল ফোনও জিততে পারে। যদি কখনো মোবাইল ফোন হেরে যায়, তখন মোবাইল ফোন চিন্তা করে আজকে এখন সে কি কারণে হারছে। এখন সে চিন্তা করে সে একটা সমাধান বের করবে যে এই কারণে সে হেরে গেছে। নেক্সট টাইম কিন্তু সে এটা আর করবে না। নেক্সট টাইম সেটাকে আরো আপডেট করবে যে এটা করলে আর যাতে সে না হারে, নেক্সট টাইম সেটা করবে। এটাকে বলা হয় মেশিন লার্নিং। মেশিনও আমাদের মতো শিখে, মেশিন লার্নিং, বুঝছো? মেশিন শিখে। 2 নাম্বার হচ্ছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেখানে হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কাজ করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে কোনটা? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে যে আমাদের মৌখিক যে কথাবার্তা। তোমাদের মোবাইল ফোনে কিন্তু এরকম কিছু অপশন আছে যেখানে মানুষের আমাদের মৌখিক ভাষা সরাসরি মোবাইল ফোন বুঝতে পারে। এরকম কোথায় বলো তো? ভাইয়া গুগল গুগলের মধ্যে আছে, তো গুগলের মধ্যে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ওইখানে দেখবা তুমি যদি বলো যে গুগলে, তোমাদের গুগলের মাইক্রোফোন একটা বাটন আছে, দেখবে মাইক্রোফোন, গুগলটা ওপেন করলে ওইখানে তুমি যদি বলো ওপেন ক্যালকুলেটর বলে দেখতে পারো, গুগলটা ওপেন করে এই মাইক্রোফোন অন করলাম, ওপেন ক্যালকুলেটর। যেন আমি বললাম মোবাইল ফোনে ওপেন ক্যালকুলেটর, দেখি সে কি করে। সে এখন সাথে সাথে ক্যালকুলেটর ওপেন করছে, দেখছো? আমি এখন এটা করলাম, তোমরা করে দেখতে পারো। তোমাদের মোবাইল ফোনে যে গুগলের ট্যাবস আছে, সফটওয়্যার আছে, গুগলের মধ্যে দেখবে যেটা সার্চ, ওখানে সার্চ বারের মধ্যে দেখবে একটা মাইক্রোফোন বাটন আছে, ওইখানে তুমি কমান্ড করবা, যেমন ওপেন ক্যালকুলেটর, ওপেন এটা, বা কল দিয়ে কারো নাম বলবা, তার কাছে কল চলে যাবে। ভাই হোম বাটনে ক্লিক করে রাখলেও তো আসে। হ্যাঁ, হোম বাটনে ক্লিক করে ওই সেটিংস এর মধ্যে তুমি সেটিংস দিয়ে রাখো। না, আমি হোম বাটনে দিই না আর কি, কারণ হোম বাটনে চাপ করলে অটোমেটিক গুগল অন হয়ে যাবে, আর গুগল অটোমেটিক অন হয়ে গেলে সে নিজে নিজে বক শুরু করে। এরকম ফেস করছো? গুগল মানে মোবাইল ফোন নিজে নিজে বক শুরু করে। তো দেখো, এই ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মানুষের মৌখিক ভাষা কম্পিউটার বুঝতে পারে, মোবাইল ফোন বুঝতে পারে, সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে স্বাভাবিক ভাষা, মানুষের মৌখিক ভাষা কম্পিউটার বুঝতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার অপশনটা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। 3 নাম্বার হচ্ছে স্পিচ। স্পিচ হতে পারে 2 রকম, একটা হচ্ছে স্পিচ টু টেক্সট, আর একটা হচ্ছে তোমার টেক্সট টু স্পিচ। বলো তো দুইটার বাংলা অর্থ কি? স্পিচ টু টেক্সটের অর্থ কি? ভাই কথা বললা শব্দ কথা লেখা। থেকে কথা থেকে লেখা, কথা থেকে লেখা, আর আর লেখা থেকে কথা। লেখা থেকে কথা। যেমন তোমরা স্পিচ টু টেক্সট আর টেক্সট টু স্পিচ কোথায় ব্যবহার করছো বলো তো? আমরা কিন্তু ব্যবহার করছি সবাই মোবাইল ফোনে। ভাই গুগলে সার্চ দেওয়ার ক্ষেত্রে। গুগলে সার্চ দেওয়ার ক্ষেত্রে তুমি বা ইউটিউবে সার্চ দেওয়ার ক্ষেত্রে মৌখিকভাবে কিছু বললে এই সেটা কিন্তু সবকিছু চান্স দিলে তো এটা হয়। এটা হয়। এভাবে চান্স দাও। ওটা কি স্পিচ টু টেক্সট নাকি টেক্সট টু স্পিচ? স্পিচ টু টেক্সট। স্পিচ টু টেক্সট। তাহলে টেক্সট টু স্পিচ কোথায় বলো? লেখা থাকবে, সে লেখাটাকে পড়ে শোনাবে, এরকম। ভাই ভাইয়া গুগল ট্রান্সলেট। কিবোর্ডে ভাই গুগল ট্রান্সলেট লেখার সময় গুগল ট্রান্সলেটে অথবা তোমাদের মোবাইল ফোনে যে ডিকশনারি আছে না, ডিকশনারিতে আমরা অনেকে প্রোনাউন্সিয়েশন শুনি না, উচ্চারণটা এটা কি, এই প্রোনাউন্সিয়েশনটা কিন্তু সে লেখাটাকে রিডিং করে তোমাকে শোনায়। গুগল ট্রান্সলেটও দেখবা, গুগলের মধ্যে দেখবা কিছু সার্চ দিলে, শব্দ সার্চ দিলে ট্রান্সলেট, মানে তুমি এখানে মাইক্রোফোন বাটন আছে, ক্লিক করলে সেই স্ক্রিনে যা আছে সেটাকে রিডিং করে শোনায়। টেক্সট টু স্পিচ, বুঝছো? তাহলে এই স্পিচ হতে পারে 2 রকম, একটা হচ্ছে যে স্পিচ টু টেক্সট, আমি কিছু বলবো, মোবাইল ফোন সেটাকে কথাটাকে লিখে দিবে। টেক্সট টু স্পিচ হচ্ছে মোবাইল ফোনের স্ক্রিনে কোনো লেখা থাকলে সেটাকে রিডিং করে শোনাবে, সেটাকে বলা টেক্সট টু স্পিচ। এই দুইটাই অপশন আছে, দুইটাই স্পিচের অন্তর্ভুক্ত।
তারপর হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স আমরা একটু পরে পড়বো, এটা আলাদা একটা টপিক আছে। ভিশন বা ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিং হচ্ছে যে যেখানে কম্পিউটার ছবি নিয়ে কাজ করে। তোমরা ফেসবুকে দেখছো যে ফেসবুকে যদি তুমি তুমি সহ কোনো কেউ যদি একটা ছবি আপলোড করে তোমার কাছে নোটিফিকেশন আসে, খেয়াল করছো? তুমি তোমার ছবি যদি অন্য কেউ আপলোড করে, মনে করো তোমরা 5 জন একটা ছবি তুললা, হ্যাঁ, তোমাদের কোনো একটা ফ্রেন্ড গ্রুপ ফটো আর কি, তোমার কোনো একটা ফ্রেন্ড যদি ছবি আপলোড করে তোমার কাছে নোটিফিকেশন আসে না? এটা তো ট্যাগ করলে না আসে, না, ট্যাগ ট্যাগ না ছাড়া কি করলো আসে? আসে, ট্যাগ না করলো যে আসে যে এরকম একটা ছবি আপলোড করা হয়েছে, তুমি এটাতে আছো, তুমি কি নিজেকে ট্যাগ করতে চাও? ট্যাগ ইউরসেলফ, ট্যাগ মাই সেলফ, এরকম আছে না অপশন? তুমি নোটিফিকেশনে আসে, তো নোটিফিকেশন আসে যে ফটো রিভিউতে আসে, ফটো রিভিউ নামে একটা অপশন আসে যে এরকম একটা ফটো আপলোড করা হয়েছে যেটাতে তুমি আছো, নোটিফিকেশন এটা বলে, দেখবে। হ্যাঁ, তো ওইখানে গিয়ে তুমি যদি বলো যে ট্যাগ মাই সেলফ, ক্লিক করলে এটা ট্যাগ হয়ে যাবে, আর না করলে ইগনোর করলে আর এটা ট্যাগ হবে না, এরকম অপশন আছে এটাকে। তারপরে তুমি দেখো, তুমি যদি মনে করো 5 জন একটা ছবি আপলোড করলা, হ্যাঁ, আপলোড করার সাথে সাথে দেখবে যে এখানে বাকি 4 জনের, তুমি সহ 5 জন, বাকি 4 জনের নামগুলো অটোমেটিক শো করে, অটো ট্যাগ হয়ে যায়, দেখছো? এটা কিভাবে হয়? এটা হচ্ছে তোমার ইমেজ প্রসেসিং। সে আমার ফেসটা দেখে, ফেসটাকে দেখে যে কোন প্রোফাইলের সাথে ফেসটা মিলে, ওই প্রোফাইলটাকে সে তোমার সামনে, ওই প্রোফাইলের নামটা তোমার সামনে শো করে, ওই ছবিতে ক্লিক করে দেখবে যে ওর নামটা চলে আসবে, বুঝছো? তখন এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে তোমার ইমেজ প্রসেসিং। কিভাবে সে আমার ফেসটা দেখে, ফেসটাকে ইমেজ আকারে দেখে সে অন্য একটা ইমেজের সাথে এটাকে বের করে নিয়ে আসে। তারপর তোমরা মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্টের লক আনলক করো না, সেটাও কিন্তু ইমেজ প্রসেসিং। এই যে আমি ফিঙ্গার দিলে সেটা আনলক হবে, এই যে এটা ইমেজ প্রসেসিং। এগুলো হচ্ছে আমাদের সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই 5টা ক্ষেত্র। আশা করি সবাই 5টা ক্ষেত্রের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার, যে আসলে কোনটা কোন কাজে আমরা ব্যবহার করি। আমরা সবগুলোই কিন্তু ব্যবহার করি, মেশিন লার্নিংও ব্যবহার করি, গেমসের মধ্যে হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা ব্যবহার করি গুগলের মধ্যে, স্পিচ টু টেক্সট ব্যবহার করি, টেক্সট টু স্পিচও ব্যবহার করি ডিকশনারিতে, ইমেজ প্রসেসিং আমরা ব্যবহার করি ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা ইমেজ প্রসেসিং ব্যবহার করি। আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, রোবোটিক্স বা রোবট তৈরির বিজ্ঞান। বলতো রোবট আর রোবোটিক্সের মধ্যে পার্থক্য কি, সহজ ভাষায়? ভাই রোবট হচ্ছে যন্ত্র, আর রোবট যে তৈরি করা হয়, যে সাবজেক্টটা সেটা বা হচ্ছে, যেভাবে তৈরি, হ্যাঁ, রোবোটিক্স। রোবোটিক্স। রোবট হচ্ছে একটা যন্ত্র, যেমন কম্পিউটার আর কম্পিউটার সায়েন্সের মধ্যে পার্থক্য কি? যন্ত্র আর তৈরি করার প্রক্রিয়ার যে মাধ্যমটা, কম্পিউটার হচ্ছে একটা সেখানে যন্ত্র, আর কম্পিউটার বিষয়ক যে পড়ালেখা, যে বিজ্ঞান, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, মানে কম্পিউটার নিয়ে যারা পড়ালেখা করে তাদেরকে বলা হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার। শব্দগুলো দেখো, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার, 3টা শব্দ। তো এখানে দেখো রোবট আর রোবোটিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে রোবট একটা যন্ত্র, আর এই রোবট নিয়ে যে পড়ালেখা সেটা হচ্ছে তোমার রোবোটিক্স, রোবট তৈরির বিজ্ঞান। রোবোটিক্স সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, একটা ডিপার্টমেন্ট আছে রোবোটিক্স, একটা ডিপার্টমেন্ট আছে আলাদা, বুঝছো? তো এখানে দেখো কি বলছে, রোবোটিক্স হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমন একটি শাখা যা রোবটের ডিজাইন, নির্মাণ, কার্যপ্রণালী, ব্যবস্থা এবং তথ্য প্রক্রিয়াজাতকরণের বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করে। তারপর রোবটের মধ্যে এই অংশগুলো ব্যবহার করা হয়: অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক সার্কিট, কম্পিউটার, সেন্সর, পরিবর্তন করা বা ম্যানিপুলেশন। অ্যাকচুয়েটর হচ্ছে মোটর, যার মাধ্যমে রোবট মুভমেন্ট করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারবে। পাওয়ার সিস্টেম হচ্ছে যেখান থেকে সে কারেন্ট পাবে, এসি আর ডিসি, সেটাতে কারেন্ট লাগবে, তোমার পাওয়ার লাগবে, পাওয়ারের জন্য পাওয়ার সিস্টেম ব্যবহার করতে হবে। ইলেকট্রনিক ভাই সার্কিট, এসি আর ডিসির মধ্যে পার্থক্যটা কি? এসি আর ডিসি হচ্ছে, এসি হচ্ছে আমরা যেটা কারেন্ট ইউজ করি, ডিসি হচ্ছে ব্যাটারি, যেটা স্টোর করে রাখা হয়, বুঝছো? ব্যাটারি যে কারেন্টটা, ব্যাটারি যে গড়ি চলে যেটা, এটা ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ। আর আমাদের যেটা কারেন্ট, ফ্যান, লাইট ফ্যান চলে, এটা হচ্ছে এসি আর কি। তো সরাসরি কারেন্টে আমরা প্লাগ ইন করে চালাতে পারি, অথবা একটা ব্যাটারি ইউজ করেও আমরা রোবটকে চালাতে পারবো, কিন্তু তার মানে একটা পাওয়ার সিস্টেম লাগবে। আর ইলেকট্রনিক সার্কিট হচ্ছে যেখানে একটা সার্কিট থাকবে, অবশ্যই মাদারবোর্ড লাগবে, যে সার্কিটের মাধ্যমে সে কাজ করবে। কম্পিউটার হচ্ছে কম্পিউটারের মধ্যে প্রোগ্রামটা ইনস্টল করা লাগবে, এই যে লজিকটা, ওকে তো লজিকটা শিখাইতে হবে কম্পিউটারের মাধ্যমে।
সেন্সর থাকবে, সেন্সর তো আমাদের মোবাইল ফোনে আছে। যেমন মোবাইল ফোনের সেন্সরের উদাহরণ বলো তো, মোবাইল ফোনের ভিতরে সেন্সর। মোবাইলে যে টাচ স্ক্রিন, তারপরে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিনটা হ্যাঁ বলা যায় সেন্সর, ফিঙ্গারপ্রিন্টটা সেন্সর। আরো একটা সুন্দর উদাহরণ বলি আমি, যেটা দেখো তোমরা মোবাইল ফোনে যখন কল আসে তখন দেখবে যে মোবাইল ফোনে যখন কল আসে মোবাইল ফোনের মধ্যে লাইটটা জ্বলে, কানের কাছে নিলে কিন্তু লাইটটা অফ হয়ে যায়, দেখছো? এরকম এরকম দেখো নাই যে জি ভাইয়া। লাইট জ্বলতেছে, কানের কাছে নিচে লাইটটা অফ হয়ে গেছে, কেন? এটা শুধু কানের কাছে নিলে না, তুমি যদি এই সেন্সরের উপরে হাত দাও দেখবে যে লাইট অফ হয়ে যাবে। এটা মানে এই যে সে কানে নিতে হবে, কানে না। এটা হচ্ছে যে সামনে কোনো কিছু পড়লে সে বোঝে যে এখন সে কথা বলবে, লাইটটা অফ করে দেয়। আবার তোমরা অটো ব্রাইটনেস দিছো ভাই, চোখ কখনো? সরাইলেও তো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, চোখ সরালে গেলে অনেক সময় বন্ধ হয়ে যায়। তোমরা অটো ব্রাইটনেস ইউজ করছো কখনো? অটো ব্রাইটনেস, অটো ব্রাইটনেস কোথায় ইউজ করি? মোবাইলে না আমরা ব্রাইটনেস ফিক্স করে দিই যে এতই থাকবে সবসময়, আর একটা অটো ব্রাইটনেস। ওটা দিলে কি হয়, ওটা হলে যখন তুমি আলো বেশি থাকবে ব্রাইটনেস অটোমেটিক বাড়বে, আর যখন কম আলো থাকবে তখন ব্রাইটনেস কমে যাবে, কারণ কম আলো থেকে কম আলোতে দেখবে। বেশি আলো হলে ব্রাইটনেস বাড়াইয়া তোমাকে ক্লিয়ার করে দিবে লেখাটা, অটোমেটিক অটোমেটিক বাড়বে কমবে, ব্রাইটনেস কমতে আসে বাড়তেছে, এভাবে অটো ব্রাইটনেস। ওটাও কিন্তু একটা সেন্সর, লাইট সেন্সর। মানে এগুলো হচ্ছে এরকম অনেক সেন্সর ব্যবহার করে, ফিঙ্গারপ্রিন্টের যেটা ওটা কিন্তু সেন্সর। তারপরে দেখো রোবটের মধ্যে এরকম সেন্সর ব্যবহার করা হয় পরিবর্তন করা বা ম্যানিপুলেশন। যেমন তুমি দেখো একটা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন কিন্তু পরিবর্তন করতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে না। কম্পিউটারকে, ল্যাপটপকে তুমি নিজে পরিবর্তন করা লাগবে, কিন্তু রোবট কিন্তু নিজের স্থান নিজে পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে তোমার ম্যানিপুলেশন। ওকে, দেখো এখানে 10টা রোবট দেখাবে, 10 রকমের। হ্যাঁ, মানে রোবট বিভিন্ন রকমের হতে পারে। আমরা অনেকে মনে করি শুধু মানুষের মধ্যে দেখতে হবে রোবট। দেখো রোবট বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, এবং সে অনেক বিষয়ে এক্সপার্ট। এখানে রোবটের 10টা রোবট দেখাবে, ভিডিওটা একটু বড়, একটু দেখো। More advanced every single day. And these 10 amazing robots that really exist are prime examples of the type of robots we can expect to see in the future. Before we get started, make sure you hit that subscribe button so you can keep up to date with all our latest and most exciting content. Hsc GT. Designed for medicinal and industrial use, the Hsc GT is a fantastic exoskeleton that assists the wearer in a variety of tasks. It's used extensively for neural rehabilitation and is 100% FDA approved. It's most effective when it comes to gait and strength training for patients who have suffered setbacks like strokes and need to rebuild muscle mass in a safe, controlled environment. You can customize the rig for a variety of impairment levels, including a full assist mode that does all the heavy lifting for you. It automatically balances itself as you walk and has a host of sensors to both monitor and regulate leg movement for maximum efficiency. The Hsc GT can also be controlled and monitored remotely, keeping records with regard to walking time, distance, and speed. Wildcat. Weighing a relatively slight 154 kilograms and powered by a methanol engine, the Wildcat is either extremely awesome or terrifying, depending on how you feel about robots. It's got a powerful laser terrain scanner, so it can take in its surroundings and react accordingly to any obstacle or hazard in its path, and it can run at a rate of 32 kilometers per hour without stumbling or falling over. The robot uses a hydraulic actuation system to move around and can employ a variety of gaits, including trotting, bounding, and galloping. The robot constantly measures its height from the ground and stabilizes it perfectly. The robot stands around 1.17 meters tall and can easily climb up and over most obstacles that it faces. The Wildcat is expected to be used to help carry large loads across difficult terrain and has been developed by Boston Dynamics with a little help from DARPA. Molly. Molly is the world's first robotic kitchen with এই রোবটটা যারা ব্যাচেলর বা যারা কিচেন রান্না বান্না ভালো লাগে না তাদের জন্য রোবটটা। দেখো কিভাবে সে রান্না বান্না করে দিবে পুরোপুরি।
with its fully functional robot that's integrated right into the kitchen itself. The current prototype took a full year to develop and uses a pair of fully articulated robotic hands that function with the same speed, movement, and sensitivity of human hands. The kitchen can be operated with a built-in touchscreen or remotely via its accompanying app and contains a ton of awesome recipes so far. Just start it up and the Molly goes to work, preparing meals for you much like a professional chef. The food it prepares for you is of only the best quality, and you can use the Molly to entertain your friends and family with absolute ease. The hands can hold all kitchen utensils with no issue at all and can handle any type of food you want it to cook with absolute precision. Nadine. The most human-like robot in the world is amazing. এখানে রোবট কোনটা, লালটা না কালোটা? কালোটা কালোটা শিওর তো? জি ভাইয়া Lifelike and looks a lot like its creator, Professor Nadia Thalmann. The robot can have in-depth chats, maintain eye contact, and shake hands, along with a bunch of other functions. It can even recognize people it has met in the past and strike up new conversations based on previous interactions, like an old friend you haven't seen in a little while. She also has her own personality, moods, and emotions to fit her current situation. She's powered by tech that's akin to Siri or Cortana, but is already so much more than her predecessors. The group that built and developed Nadine look forward to using her as a companion or therapy robot to help people who otherwise wouldn't get the treatment they need. This caregiving robot is really cool, but we can see how some people would see it as being a little creepy at times. Bionic Wheelbot. This relatively tiny robot has a lot of awesome tech that makes it adaptive motor control and cognitive architecture to achieve her lifelike sentience, and has a bunch of built-in emotions that adapt based on external stimuli. She can also recognize human faces, human expressions, and even hand gestures to estimate people's feelings. She's also able to walk around her environment by utilizing dynamic stabilization. Her hands, gaze, and movement all work in tandem to provide a unique experience. This all combines to give Sophia as a rudimentary form of consciousness that's based on data she's processing and the situation she happens to be in, with metrics based on the Tononi-Phi measurement of consciousness. Human operators can craft and guide her conversations themselves or allow her to do her own thing, making talking to Sophia feel like you're talking to a real person. The Bionic Copter. দেখো এটা রোবট। This robot is based on the movement of dragonflies and can fly in all directions, being able to rapidly switch between directions with ease. It can also hover in place and glide without the need to beat its wings if it so chooses. Each of the wings contains an amplitude controller with the specific tilt of each wing controlling thrust. The controllers adjust how much thrust is generated on the fly, and can also flap or twist each wing separately from the others. The design makes the Dragonfly extremely lightweight, with each closed-loop system being contained in a very small space. The Dragonfly is remote-controlled and is able to use its sensors to identify a host of complex events and critical states. Spot Mini. Spot Mini is a small, agile robot that looks a lot like a little dog. It weighs 30 kilos and stands at 0.84 meters tall, able to carry a 14-kilo payload. Spot is powered with its onboard batteries and uses a 3D system to provide full vision even in low-light situations. The robot can carry on for around 90 minutes on a single charge and even includes a built-in handle so it can pick up and carry a range of objects with its 5 degrees of freedom arm. Sensors move the 17 joints in perfect unison so Spot can maintain balance
even when it's going at top speed while carrying larger loads. Kangaroo. Labeled as the most advanced humanoid robot to date, the Kangaroo really is a marvel of modern engineering and robotics. It stands around 1.7 meters tall and weighs 56 kilograms, using around 160 motors for precise movements. Kangaroo can keep its balance when doing human activities like push-ups, pull-ups, and back ends. One of the coolest features is that it can also play badminton at a basic level, able to swing a racket to hit an airborne birdie. The motors can get hot, so the robot is liquid-cooled, giving the added effect of making the robot look like it's sweating as it works out. It needs to remain hydrated at all times and can run for half a day on deionized water. It can also work out for up to 11 minutes, non-stop without fear of burning out. And its creators claim that it has 6 degrees more freedom of movement than any other humanoid robot on the market, along with being able to stand on its toes and rotate its head to get a sense of its surroundings. Atlas can jump onto obstacles in order to bypass them, and has achieved whole-body mobile manipulation. It's also able to keep its balance if knocked or hit from any angle, recovering well in almost all situations. And that's the 10 amazing robots that really exist. If you enjoyed this video, please give us a like and let us know. রোবট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার, আশা করি যে বিভিন্ন রকমের রোবট যে হতে পারে আইডিয়াটা আসলে ক্লিয়ার হয়ে গেছে না? তো দেখো রোবোটিক্সটা যেটা রোবোটিক্স পদ্ধতি ব্যবহার করা হয় তোমার নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়, যেখানে মানুষ যেতে পারে না সেখানে রোবটকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে তোমার এই যে কি যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। মহাকাশ গবেষণায় তোমরা জানো যে এই যে মঙ্গল গ্রহে যেখানে মানুষ যেতে পারে না সেখানে একটা রকেটে করে একটা মহাকাশ যানে করে আর কি তোমার একটা রোবট পাঠিয়ে দেওয়া হয় আর কি। মহাকাশ গবেষণায় রোবট ওইখান থেকে ছবি তুলে সে পুরোটা মঙ্গল গ্রহে ভিজিট করে ঘুরে ফিরে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। মহাকাশ গবেষণায় রোবট ব্যবহার করা হয়। রোবট কখনোই মানুষের ক্ষতি করবে না। দেখো তারপর কি বলছে যে অথবা উদাসীনতার মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না। 1 নাম্বার নিয়ম, মানে এই রুলস মানতে হবে রোবট তৈরি করতে গেলে। 2 নাম্বার নিয়ম বলছে নিয়ম 1 মেনে রোবট সবসময় মানুষের নির্দেশ পালন করবে। নিয়ম 1 মানবে, তারপরে গিয়ে সে মানুষের কমান্ড পালন করবে, মানে আগে মানুষের ক্ষতি হবে এমন কোনো সে কমান্ড মানতে পারবে না। 3 নাম্বার নিয়ম হচ্ছে রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ নিয়ম 1 আর 2 মেনে চলবে, মানে সে নিজেকে বাঁচাবে, তবে আগে 1 নাম্বার আর 2 নাম্বার মানতে হবে। 1 নাম্বার হচ্ছে মানুষের ক্ষতি করা যাবে না, 2 নাম্বার হচ্ছে যে মানুষের কমান্ড মানতে হবে, 3 নাম্বার হচ্ছে নিজেকে টিকিয়ে রাখবে সিরিয়ালি। বুঝছো? যদি এমন কোনো সিচুয়েশন আছে যেখানে সে মানুষের কমান্ড পালন করতে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করতে হবে তখন সেটা করতে হবে। যদি এমন কোনো সিচুয়েশন আছে যেখানে মানুষের ক্ষতি হবে কিন্তু একজনে কমান্ড করছে যে এই কমান্ডটা পালন করতে যেটা মানুষের ক্ষতি হবে তখন সেটা করবে না। বুঝছো? তো 1 আগে মানতে হবে, তারপরে 1 মানার পরে 2 মানতে হবে, তারপরে 3 মেনে সে কাজ করতে হবে। বুঝছো নিয়মগুলো? এই গেল। আচ্ছা ভাইয়া, কোন মানুষের কমান্ড মানতে গিয়ে যদি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তখন কি সেই কমান্ডটা মানবে? মানতে হবে, হ্যাঁ মানতে হবে, কারণ সে 2 নাম্বার নিয়মে বলছে যে মানুষের কমান্ড মানতে হবে। তাহলে আজকে আমরা 2টা টপিক পড়লাম, একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর একটা হচ্ছে তোমার রোবোটিক্স। দুইটাই কিন্তু একই ক্যাটাগরির। তো আমাদের নেক্সট ক্লাসে গিয়ে বাকি টপিকগুলো আমরা পড়বো।